Hello everyone, my name is Hanaf. আমি IELTS রিডিং ইনস্ট্রাক্টর ফ্রম QUD IELTS। আজকে আমরা কথা বলবো IELTS রিডিংয়ে এক্সামিনাররা কী ধরনের ট্রিক ইউজ করে, আর এই ট্রিকগুলো আপনি জানতে পারলে অবশ্যই আপনাদের ব্যান্ড 9 গ্যারান্টি হবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সেকশন 1, এক্সামিনাররা আসলে কী চান যখন আপনার রিডিংয়ের যে প্যাসেজগুলো পড়তেছেন, হ্যাঁ, ওই প্যাসেজগুলো থেকে আপনার কোশ্চেনগুলো করে কী জানতে চান। হ্যাঁ, ওরা জানতে চান যে এক্সামিনাররা আপনার যে ইংলিশে জানা যে রিডিং পড়ে আপনি বুঝতে পারতেছেন নাকি, রিডিংয়ের সেন্টেন্সগুলো বুঝতে পারতেছেন নাকি, রিডিংয়ে যে ভোকাবুলারিটা ইউজ করতেছে, তারপর যে সিনোনিমগুলো ইউজ করতেছে এগুলো বুঝতে পারতেছেন নাকি। আপনাকে যখন এই সিনোনিম দিয়ে কোশ্চেনে আটকানোর চেষ্টা করে তখন ওইগুলো কি আপনি বুঝতে পারতেছেন নাকি, এগুলো আপনার এক্সামিনার জানতে চায়। দেখবেন যে তারা পরীক্ষা করেন যে আপনি কতটা স্মার্টলি পড়তে পারেন, কতটা স্মার্টলি পড়ে কত তাড়াতাড়ি আপনি আনসার করতে পারেন। হ্যাঁ, টাইম লিমিটটা দেওয়ার কারণেই এটা, যে আপনি এত বড় প্যাসেজটা থেকে কীভাবে ইনফরমেশনটা পুল আউট করে আপনি এমসিকিউগুলো কত তাড়াতাড়ি আপনি দিতে পারতেছেন। 15 মিনিটের যে টাইম লিমিটটা, দেখবেন যে রিডিং পড়ার পরে যদি বড় প্যাসেজটা পুরোপুরি রিডিং পড়েন, যেটা অবশ্যই রেকমেন্ডেড না, পুরোপুরি রিডিং পড়লে আপনার 15 মিনিট আরও অনেক বেশি লাগবে। তো এটার জন্য আপনার স্ক্যানিং এর যত স্কিলগুলো আছে, স্ক্যানিংয়ের যত স্কিলগুলো আছে, এগুলোর ব্যাপারে এক্সামিনার জানতে চায় যে আপনার ভোকাবুলারিটা কত স্ট্রং। হ্যাঁ, আপনি ইন্ট্রোডাকশন দেখে কি পুরো প্যাসেজের মিনিংটা বুঝতে পারতেছেন নাকি, আপনি হেডিংগুলো দেখতেছেন নাকি, এগুলো দেখে কি আপনি বুঝতে পারতেছেন নাকি, আপনার ফোরশ্যাডোয়িংটা হইতেছে নাকি। তো এগুলো খালি এক্সামিনার দেখতে চাই যে আপনি স্মার্ট নাকি এইসব বিষয়ে। তো এটা নিয়ে আমরা এখন কথা বলবো। চলেন আমরা নেক্সট স্লাইডটাতে যাই। তাদের সবচেয়ে বড় সিক্রেট, আইএলস রিডিং হলো সার্চিং টেস্ট। আইএলস রিডিং হলো সার্চিং টেস্ট। এই যে সার্চিং, ঠিক আছে। রিডিং পড়ার সময় আপনি কি একটা জিনিস খুঁজতেছেন, রাইট। আপনার কোয়েশ্চেনগুলো এমনভাবে দেওয়া যে এই রিডিংয়ের মধ্যে সব তথ্য আছে, তো আপনি রিডিং থেকে চেষ্টা করতেছেন যে সার্চ করে বের করার চেষ্টা করতেছেন আনসারগুলো। হ্যাঁ, তো ইউ জাস্ট হ্যাভ টু বি আ ডিটেকটিভ। আপনার ডিটেকটিভ স্কিলগুলো যত ভালো, যত আপনি হেডিং দেখে বুঝতে পারতেছেন যে কাহিনীটা কী নিয়ে, ততই আপনি দেখবেন যে তত তাড়াতাড়ি আপনি আনসারটা বাই করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, কিওয়ার্ডগুলো যদি বাই করতে পারেন, যে কিওয়ার্ড কী আছে, যে নাম্বার আছে নাকি, ওর নাম আছে নাকি কারো, বা হয়তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতেছে নাকি 1989 নিয়ে কথা বলতেছে, নাকি একটা বিজনেস অ্যানালিস্টের 10 ইয়ারে যে 10% ইনক্রিজ হয়েছে এগুলো নিয়ে কথা বলতেছে। তো এইগুলোর বেসিসে আপনি যখন সার্চ করে বাই করতে পারতেছেন আনসারগুলো, যে আনসারের মধ্যে মনে করেন ABCD দেওয়া আছে, হ্যাঁ, এর মধ্যে 15%, 20%, 30% এরকম করে দেওয়া আছে, এটা তো অনেক সহজ। হ্যাঁ, আপনার নাম্বার দেখে কিওয়ার্ডটা বাই করে ফেলছেন। হ্যাঁ, এটাকে আপনার সার্চ করলেন না। হ্যাঁ, ওয়াজন্ট এটা সার্চিং টেস্ট। আপনার তো এটা মনে করেন পুরো প্যাসেজটা রিডিং পড়ারও দরকার নেই, ওখানে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজে কিওয়ার্ডটা এই যে 10%, এর পুরো প্যাসেজে একটা দেওয়া আছে, আপনি তো ওইটা খুঁজে বাই করছেন, রাইট। সো এটা তো পুরো রিডিংও পড়া লাগেনি, আপনার স্কিলটাও এখানে দেখতে চাইতেছে। ইট ডাজন্ট অলওয়েজ হ্যাভ টু বি অন ইয়োর ভোকাবুলারি। তা বাদে এই জন্য তারা এমন প্রশ্ন বানায় যাতে আপনি পুরাটা না পড়ে শুধু স্ক্যান করে উত্তর দিতে পারেন। হ্যাঁ, কোশ্চেনের রিডিংয়ের মাঝখানে দেখবেন যেসব সেন্টেন্স ইউজ করে এগুলো কিন্তু ইনফরমেশন কিছুই দেওয়া নাই, ঠিক আছে। জাস্ট মনে করেন যে কারো বড়াই করতেছে বা কোনো ইভেন্টের ডিসক্রিপশন দিতেছে, যেগুলো আপনার এমসিকিউ এর কোনো কাজে আসবে না। আপনার খালি কাজে আসবে যে ইনফরমেশনগুলো, যে কিওয়ার্ডগুলো, যে সেন্টেন্সগুলো আপনি বাই করছেন আনসারের জন্য, ওই সেন্টেন্সগুলো আশেপাশের সেন্টেন্সের কনটেক্সটগুলো, তো ওই কনটেক্সের বেসিসে দেখবেন যে আপনি রিডিংয়ে আনসারটা দিতে পারতেছেন। এই বেসিসে অবশ্যই আপনারা আগে যাবেন। চলেন আমরা নেক্সট সিক্রেটটা দেখি। সেকশন 2, টপ 7 এক্সামিনার সিক্রেট ট্রিক্স। হ্যাঁ, ট্রিক 1 আনসার অর্ডার, ঠিক আছে। সবচেয়ে বড় সিক্রেট প্রায় সবসময় দেখবেন উত্তরগুলো সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকে। হ্যাঁ, আপনি দেখবেন যে পুরা যে রিডিং প্যাসেজটা, এত বড় রিডিং প্যাসেজটা, হ্যাঁ, আপনার এমসিকিউ কোয়েশ্চেন আছে। হ্যাঁ, 1 নাম্বার এমসিকিউ এর আনসার দেখবেন এইখানে আছে একবার ফার্স্টের দিকে। হ্যাঁ, যদি 2 নাম্বার এমসিকিউ এর আনসারটা খুঁজেন, 2 নাম্বার এমসিকিউ আনসার কিন্তু 1 এর আগে থাকবে না, এরকম থাকবে না, থাকবে 1 এর পরে এখানে, এরকম করে সিকোয়েন্সিয়ালি আগায় যায়। হ্যাঁ, এটাতে একটু চিন্তা করে দেখেন, যদি আপনি 1 নাম্বারের আনসার এখানে দিয়ে দেন, 1 নাম্বারের আনসারটা এখানে থাকে, তার মানে আপনি কি জানেন
যে 2-এর আনসার তো এই প্যাসেজে হবে না, তো এই প্যাসেজটা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, পুরোপুরি যদি বাদ দেওয়া দেন তাহলে আপনার খালি এই সেকেন্ড প্যাসেজটা থাকে, এখন ডিডাকশন করে জাস্ট সেকেন্ড প্যাসেজে থেকে আপনি আনসারটা বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক ইন রিডিং, যে সিকোয়েন্সিয়ালি আনসারগুলো থাকে। সিকোয়েন্সিয়ালি আনসারগুলো থাকার কারণে আপনার দেখবেন যে 2-এর আনসারের পরে 3 থাকে, 3-এর আনসারের পরে 4 থাকে, এরপর এরকম করে খালি কন্টিনিউ করতে থাকে। তো আপনি ওই আনসারগুলো এমনি করে কন্টিনিউ করতে থাকবেন, জাস্ট ডিডাক্ট করতে থাকবেন। হ্যাঁ, প্রায় সবসময় উত্তরগুলো দেখবেন সিকোয়েন্সিয়াল থাকে, আর অর্থাৎ প্রশ্ন 1 থেকে 5 নম্বর এর উত্তর প্রশ্নের শুরুতে, আর সে 6 থেকে 10 থেকে মানে সে মাঝখানে, এমনি কন্টিনিউ করতে করতে লাস্টের কোয়েশ্চেনের আনসারগুলো দেখবেন শেষে। ঠিক আছে, যদি প্রশ্ন 12 এর উত্তর খুঁজতে গিয়ে প্রশ্নের শুরুতে চলে যান তাহলে বুঝবেন যে সে ভুল পথে যাচ্ছেন, পুরোটুকুই ভুল। ঠিক আছে, আপনি যদি 12-এর আনসার খুঁজতে যায় আপনি দেখবেন যে হচ্ছে ইতে চলে গেছেন, 1-এর উপরে চলে গেছেন বা 2-এর উপরে চলে গেছেন। হ্যাঁ, পুরো মিনিংলেস, ওখানে আপনি আনসার খুঁজেই পাবেন না। তো সিকোয়েন্সটা মেনটেন করে আপনি আস্তে আস্তে শিখতে থাকবেন, আস্তে আস্তে বাই করতে থাকবেন আনসারগুলো। তো সিকোয়েন্সটা মেনটেন করার কারণে আপনি দেখবেন যে হচ্ছে অনেকটুকু প্যাসেজ এসে বারবার পড়া লাগতেছে না, একবার পড়লেই ডান। আমরা নেক্সট সাথে যাই, ট্রু ফলস নট গিভেন। হ্যাঁ, এটা আমরা ট্রিক 2, ট্রু ফলস নট গিভেন এর লুকানোর নিয়ম। ঠিক আছে, আমরা এটা নিয়ে এর আগেও কথা বলছি। ট্রু ফলস আর নট গিভেনের যে ভুলটা, এটা নর্মালি হয় সিনোনিম, তারপর হচ্ছে আর হচ্ছে ওই যে ভোক্যাবুলারি লিমিটটার কারণে, ভোক্যাব লিমিট। সিনোনিমের কারণে আপনার মনে হবে যে হচ্ছে এই জিনিসটা প্যাসেজে নাই। হ্যাঁ, বা হচ্ছে মনে করেন যে সিম্পল যে ভুল, যে সে ওখানে বিলিভ লেখা আছে ইনস্টেড অফ ডেফিনেটলি। হ্যাঁ, মেনি লেখা আছে ইনস্টেড অফ অল। এগুলোর ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখলে আপনার দেখবেন ট্রু ফলসগুলো ইজি হয়ে গেছে। তা আবার দেখি এক্সামিনাররা সবসময় একটা কথা লুকিয়ে রাখেন, দেখবেন যে হচ্ছে এই যে ট্রু প্যাসেজে একই অর্থ সিনোনিম সহ, হ্যাঁ, ফলস সরাসরি বিপরীত কথা, আর হচ্ছে নট গিভেন কি আংশিক মিললেও পুরাটা মিলে না, আর ওইটা প্যাসেজের বেসিকলি ধরে নেবেন যে নাই। ঠিক আছে, অথবা তথ্যই নেই, পুরাটা মিলানো লাগবে। নট গিভেনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে পুরাটা মিলানো লাগবে। হ্যাঁ, নট গিভেন আর ফলসের মধ্যে আমি বলবো সবচেয়ে বেশি গ্যাঞ্জাম লাগে। ঠিক আছে, এই যে নট গিভেনের যে ব্যাপারটা, এটা যদি হচ্ছে আপনার দেখেন যে পুরাটুকু মিলে নাই কিন্তু একটু মিলছে, হ্যাঁ, তখন হচ্ছে এটা নট গিভেন, মানে একবার ডাইরেক্ট বসাই দিতে পারেন। একবার ডাইরেক্ট হচ্ছে ফলস যদি হচ্ছে দিয়ে দেন তাহলে দেখবেন যে হচ্ছে হয়তো ভুল করে আসছেন, বাসায় এসে আপনার বুঝতে পারবেন আনসারগুলো। তা আমাদের সিক্রেট কি, যদি প্রশ্নে অলওয়েজ, নেভার, অল, তারপর অনলি থাকে, আর প্যাসেজে মনে করেন যে অফেন, ইউজুয়ালি, সাম থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ফলস। যেটা বললাম ডেফিনেটলি যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, ওটা দেখবেন যে আচ্ছা ঠিক আছে, মানে এটাকে হচ্ছে প্রুভেন ফ্যাক্ট নাকি। হ্যাঁ, ইজ ইট ডেফিনেটলি ওয়ার্ডটা আছে নাকি। যদি অলওয়েজ থাকে, নেভার থাকে, অল থাকে, অনলি থাকে, হ্যাঁ, এগুলো দেখবেন যে সবসময় ফলস হবে। ঠিক আছে, কারণ যে ফ্যাক্টগুলো বলবে ওগুলো কখনো নেভার হবে না। হ্যাঁ, এখন দিস ইজ আ ফানি থিং, যদি হচ্ছে আপনারা মনে করেন যে সে কোনো রিলেশনশিপে থাকেন, হ্যাঁ, আপনাদের ঝগড়া লাগবে, দেখবেন যে সে বেশিরভাগ সময় এই নেভার ওয়ার্ডটা নিয়ে, যে ইউ নেভার ডু দিস, ইউ নেভার ডু দ্যাট। তো এগুলোর বেসিসে আপনি দেখবেন যে নেভার ওয়ার্ডটা যখন উঠে তখন আপনিও কষ্ট পাইতেছেন যে হচ্ছে ইউ ডোন্ট নেভার ডু দ্যাট বিকজ ইউ ডু ইট, রাইট। ওই রিডিং প্যাসেজেও আপনি দেখবেন এমন জিনিস থাকবে যেটা কখনো নেভার না। হ্যাঁ, ওখানে এক্সপ্লেনেশন আছে যে অ্যাটলিস্ট একবার দুইবার এরকম হইলো করছে, তো ওইটা বেসিসে দেখবেন যে হচ্ছে রিডিংয়ে আনসারটা আছে। তো সবসময় নেভার, অলওয়েজ, অল, অনলি এগুলো যদি কখনো থাকে তার বেশিরভাগ সময় দেখবেন ওটা ফলস হয়েছে। অবশ্যই তাও কনটেক্সটটা দেখবেন রিডিংয়ে, দেখবেন যে হচ্ছে আপনি স্কিমিং করে হচ্ছে কোনো কিছু পান নাকি, ওইটা বেসিসে তারপর আগায় যাবেন। আমরা নেক্সট স্লাইডে যাই। ট্রিক 3, সিনোনিম ট্র্যাপ। এই যে সিনোনিম ট্র্যাপের যে কথাটা বললাম যখন ট্রু আর ফলসের কথাটা বলতেছিলাম, যে হচ্ছে তো ডেফিনেটলি ইউজ করছে নাকি বা সার্টেন ওয়ার্ডগুলো ইউজ করছে নাকি, ওইগুলো দেখা বাদ দাও, যে সিনোনিমের যে ট্র্যাপগুলো এগুলো দেখা লাগে। এক্সামিনারদের প্রিয় অস্ত্র এটা।
এর জন্যই সবসময় আমরা বারবার বলি যে সিনোনিম সবসময় মুখস্থ করবেন প্রত্যেকদিন অ্যাটলিস্ট 20টা 30টা 15টা 10টা, হ্যাঁ। যে ওয়ার্ডগুলো আপনার জানেন না, যেগুলো আপনার ভোকাবুলারিতে নতুন নতুন অ্যাড হইতেছে, ওইগুলোর সিনোনিম লিখে গুগলে সার্চ দিবেন, ওগুলো তারপর বারবার পড়বেন, দেখবেন যে কোথায় সমস্যা আছে, ওগুলোর বেসিসে তারপর আগায় যাবেন। উদাহরণের মধ্যে আমরা যদি দেখি, হ্যাঁ, প্যাসেজে সিগনিফিক্যান্ট ইনক্রিজ দেওয়া, কিন্তু প্রশ্নে ড্রামাটিক রাইজ, হ্যাঁ, দিস আর সিনোনিমস, ঠিক আছে, দে ডোন্ট মিন ডিফারেন্ট থিংস, দে মিন দ্য সেম থিং, সেম জিনিসটাই বুঝাইতেছে আপনাকে। তো এই কারণেই এই সিনোনিমগুলো সবসময় খেয়াল রাখবেন আর ওই অনুযায়ী আগায় যাবেন। টিপ হচ্ছে প্রতিদিন সিনোনিম লিস্ট প্র্যাকটিস করুন। ইনক্রিজ, রাইজ, সার্জ, এটা ইনক্রিজের যে হচ্ছে ডাবল সিনোনিমগুলো, যে রাইজ আর সার্জ, এগুলো নিয়ে এক্সপ্লেন করবেন। বা হচ্ছে এই যে ক্লাইম আর গ্রো, এসকালেট, হ্যাঁ, এগুলো কতগুলো সিনোনিম জাস্ট একটা ওয়ার্ডের জন্য। তো এরকম করে আপনার ভোকাবুলারিটা যত বাড়াবেন, ওই হচ্ছে যে এই যে সিনোনিমগুলো, হ্যাঁ, ওইগুলো আস্তে আস্তে শিখবেন, মুখস্থ করবেন। আমরা নেক্সট স্লাইডে যাই। ট্রিক 4, ম্যাচিং হেডিংস এর গোপন কৌশল, ঠিক আছে। প্রত্যেক প্যারাগ্রাফের প্রথম 2 লাইন আর শেষ 1 লাইন প্রথমেই পড়লেই দেখবেন যে হচ্ছে 80% ক্ষেত্রে আপনি আনসারটা পাওয়া গেছেন। আপনি ফোরশ্যাডোয়িং করে বুঝতে পারতেছেন যে আনসারটা কোথায়। যেটা হচ্ছে মনে করেন যে আপনি কোনো মুভি বা কোনো সিনারিও বা কোনো কিছু যদি দেখেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে হচ্ছে পরে যে কী হবে। তো ওই জিনিসটা যদি হচ্ছে আপনি অনেকগুলো প্যাসেজ পড়েন, অনেকগুলো গল্প পড়েন, হ্যাঁ, তাহলে দেখবেন যে হচ্ছে আপনি রিডিংয়েও বুঝতে পারতেছেন যে পরে যা কী হবে, কনটেক্সটটা কোথায় থাকতে পারে। কিওয়ার্ডস দেখা বাদেও তখন আপনি বুঝে গেছেন যে কাহিনিটা কোথায় যাইতেছে। তো ওইটার বেসিস যদি আপনারা কিওয়ার্ডসরাও ম্যাচ করেন, যে এক্সামিনাররা জানেন যে আপনি পুরাটা পড়বেন, হ্যাঁ, তাই তারা ট্র্যাপ রাখেন মাঝে, ঠিক আছে, এই ট্র্যাপগুলো মাঝে রেখে দেয়। তো ইউজলেস যে সেন্টেন্সগুলো, হ্যাঁ, যেগুলো মনে করেন বড়াই করতেছে বা হচ্ছে এই যে মানে হুদায় যে হচ্ছে জাস্ট বড় করে না রিডিং প্যাসেজগুলো, মাঝে মধ্যে হচ্ছে অনেক অনেক জিনিস অ্যাড করে যেগুলো কোনো নেসেসিটি নাই, যেগুলো কোনো ফ্যাক্ট না, যেগুলো আপনার হচ্ছে কোশ্চেনের কোনো আনসার নাই। তো ওইগুলো আপনি স্কিপ করে যেতে পারেন যদি এসে আপনি হেডিং আর কনক্লুশনটা পড়েন। নেক্সট স্লাইডে যাই। ট্রিক 5, ডিস্ট্র্যাক্টর টেকনিক। প্রত্যেক প্রশ্নে 2টা অপশন থাকবে বা খুব কাছাকাছি মনে হবে, হ্যাঁ। প্রত্যেক প্রশ্নে দেখবেন যে 2টা করে, অ্যাটলিস্ট 2টা তো অপশন থাকবে, আর তার বেশি যদি অপশন থাকে, ওই তো যেটা বলছি না, A B C D যখন থাকবে, হ্যাঁ, A আর B দেখবেন যে হচ্ছে সিমিলার মনে হইতেছে, তো আপনি কনফিউজ হয়ে যাবেন। C আর D ডিফারেন্ট, এটা আপনি হচ্ছে ডিডাক্ট করে দিচ্ছেন যে C আর D হচ্ছে রং আনসার, হ্যাঁ। তো A আর B দেখবেন যে হচ্ছে প্রায় সিমিলার, এটা দেখে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে এক্সামিনাররা, হ্যাঁ। ব্যবহার করেন যাতে আপনি ভুল করেন যে হচ্ছে বি আসলে কারেক্ট আনসার, কিন্তু আপনি এ পিক করছেন কারণ দে বোথ সাউন্ড সিমিলার, হ্যাঁ। তো এটা যদি আপনি সিনোনিম জানতেন বা ভোকাবুলারিটা যদি হচ্ছে ইনক্রিজ করা থাকতো, তাহলে দেখতেন যে এই প্রবলেমটা হইতো না, হ্যাঁ। তো সলিউশনটা কি? শুধু প্যাসেজে এক্স্যাক্ট লাইন খুঁজুন, হ্যাঁ, এক্স্যাক্ট লাইনটা, যে কোশ্চেনের তো যেটা বললেন যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছেন, হ্যাঁ, তখন দেখবেন যে হচ্ছে রিডিংয়ের যে কোশ্চেনটা ওটা এক্স্যাক্ট লাইনে কোনো জায়গায় আনসার দেওয়া আছে নাকি, ওই আনসারের বেসিসে আপনার সুন্দর করে বসায় দিবেন, হ্যাঁ। জাস্ট দেখবেন এক্স্যাক্ট আছে নাকি, হ্যাঁ, তখন দেখবেন এক্স্যাক্টলি এর আনসারটা বা বির আনসারটা দেওয়া আছে, তখন বির আনসারটা বসায় দিবেন। দ্যাটস ইট। নেক্সট স্লাইডে যাই আমরা। ট্রিক 6, লিস্ট অফ নেমস, ডেটস, নাম্বারস, হ্যাঁ। যদি প্রশ্নের নাম বা সাল থাকে, এটা আমি বলবো সবচেয়ে ইজি, ঠিক আছে। যে 1988 দেওয়া থাকে, 1988-এর কোনো মানে হচ্ছে কোনো ডিসিশন বা 1988-এর কোনো হিস্টোরিক যে ম্যানিফেস্টেশন যেটাই হোক না কেন, 1988-এ যদি কিছু হয়ে থাকে, আপনার সাথে সাথে ওই প্যাসেজের মধ্যে স্কিম করে 1988টা পাওয়া যাবেন। তারপর ওইটা আগে তো সামনে এগুলোর যে সেন্টেন্সগুলো ওইগুলো পড়বেন, দেখবেন সে আপনার কোশ্চেনে আনসারটা পেয়ে গেছেন কোনো সমস্যা ছাড়া, হ্যাঁ। সহজেই চোখে পড়ে, এইগুলো সবসময় এসে স্ক্যান করে দেখুন, সবসময় স্ক্যান করে দেখবেন, হ্যাঁ। নাম দেখবেন ক্রিস্টোফার কলম্বাস বা হচ্ছে কারো নাম দেওয়া আছে নাকি, ক্রিস্টোফার কলম্বাসের নাম দেওয়া থাকলে কি আমেরিকান এক্সপেডিশনের কথা লেখা, বা হচ্ছে মনে করেন বঙ্গবন্ধুর নাম যদি লেখা থাকে, তাহলে দেখবেন যে হচ্ছে বাংলাদেশের কনটেক্সে কিছু লেখা। তো এইগুলোর বেসিসে আপনি সবসময় চেক করবেন যে হচ্ছে নেমগুলো কোথায়, ডেটগুলো কোথায়, নাম্বারগুলো কোথায়, হ্যাঁ। মনে করেন যে হচ্ছে ওই তো জাস্ট নেমস আর নাম্বারস, এগুলো খালি জাস্ট
চেক করতে থাকবেন, টেস্ট করতে থাকবেন। ট্রিক 7, টাইম সেভিং হ্যাক। এই যে সময় বাঁচানোর যে ব্যাপারটা, আমি তো হচ্ছে আপনাকে স্ক্যানিংয়ের ব্যাপারটা বললাম যে রিডিং পড়তে গেলে আপনার হচ্ছে 15 মিনিট সময় থাকে। 15 মিনিট সময়ের মধ্যে আপনি রিডিং পড়ে শেষ করতে পারবেন না যদি পুরা প্যাসেজটা পড়েন। আপনার অ্যাটলিস্ট মনে করেন যে 30 মিনিট 20 মিনিট এরকম লাগবে। প্যাসেজগুলো ওইভাবেই বানানো। আপনার এক্সামিনার এক্সপেক্ট করে না, আপনাকে ট্রিকে ফালানোর চেষ্টা করে যাতে আপনার পুরাটা পড়েন। হ্যাঁ, আপনার এক্সামিনার চায় যে আপনি স্মার্টলি স্কিমিং করে শুধু আনসারগুলো বের করেন, কিওয়ার্ডগুলো বের করে বা হচ্ছে নামগুলো বের করে, ইয়ার বের করে। তো এক্স্যাক্টলি জাস্ট ফলো দ্য গাইডলাইন্স দ্যাট উই বিন গিভিং ইউ। তারপর দেখি প্যাসেজ 3 দেখবেন সবচেয়ে কঠিন হয়। এক্সামিনাররা চান আপনি আগের 2টাতে সময় বেশি নিয়ে শেষ প্যাসেজে হুড়াহুড়ি করেন। প্যাসেজ 3 সবচেয়ে কঠিন, এর মানে এটা না যে অবশ্যই তো এক্সামিনার চাই যে হচ্ছে প্যাসেজ 1 আর 2 সে অনেক টাইম নিয়ে প্যাসেজ 3তে এসে আপনি হুড়াহুড়ি করেন। কিন্তু এটা মানে এটাও না যে প্যাসেজ 3 আপনি আগে দিবেন, কারণ সে প্যাসেজ 3 অবশ্য কঠিন। আর দেখবেন যে হচ্ছে আপনার মনে করেন প্যাসেজ 3 পারতেছেন না দেখে আপনার সেলফ এস্টিমটা কমে আসবে, তখন প্যাসেজ 1 আর 2তে আপনি ভুল করবেন। তা আমি যেটা বলবো, প্যাসেজ 1 আর 2 প্র্যাকটিস সবচেয়ে বেশি করবেন। প্র্যাকটিস করে ওইটা মনে করেন যে টাইম লিমিটটা কমায় আনবেন। আগে আপনার 20 মিনিট লাগতো, ওটা 15 মিনিটে আনবেন। 15 মিনিটে আনার পর প্যাসেজ 1-এর সাথে আপনি ম্যাক্স করে নেবেন 15 মিনিট। তো এখন আপনার কাছে হাতে অনেক টাইম আছে প্যাসেজ 3-র জন্য। একবার শেষে যে আস্তে আস্তে করে প্যাসেজ 3 মিলাবেন, গেস করবেন, এরপর জাস্ট দেখবেন যে হচ্ছে মানে সুন্দরভাবে আপনি মিলাই নিতে পারতেছেন নাকি। হ্যাঁ, সিক্রেট ট্রিকটা কি, প্যাসেজ 1 আর প্যাসেজ 2 একটু দ্রুত শেষ করে প্যাসেজ 3-এ বেশি সময় দিন। এটাই। প্যাসেজ 1 আর 2 একটু দ্রুত শেষ করার চেষ্টা করবেন, 15 মিনিট আর 15 মিনিট। আর প্যাসেজ 3-তে যে বাকি পুরো সময়টা দিবেন। হ্যাঁ, প্যাসেজ 3 ইট ইজ ভেরি ডিফিকাল্ট, একটু ভুল হবে। তো এই কারণে আমরা প্যাসেজ 3-তে সবচেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করতেছি। নেক্সট স্লাইডে যাই। সেকশন 3-তে হচ্ছে লাস্ট মিনিট প্র্যাকটিস প্ল্যান। একবারে লাস্টে যখন হচ্ছে আপনার পরীক্ষা দিতে যাইতেছেন তখন কি করবেন। প্রতিদিন একটা ফুল প্যাসেজ, ঠিক আছে, আর শুধু ট্রিক অ্যাপ্লাই করে প্র্যাকটিস। যে স্কিমিংয়ের ট্রিকগুলো শেখানো হয়েছে, সিনোনিমের ট্রিকগুলো শেখানো হয়েছে, যে রিপিটেশনের ট্রিকগুলো আমরা শিখাইছি প্র্যাকটিসের জন্য, ওইগুলোতে প্র্যাকটিস করে যাবেন পরীক্ষার আগে। ভুলের খাতা বানান, যে নোটবুকে আপনি লিখে রাখছেন বা কোনো এক্সেল শিট ইউজ করতেছেন, ওইগুলো দেখে যাবেন যে কোন ভুলটা বারবার হইতেছে। হ্যাঁ, ওই ভুলগুলো একবার করে দেখে যাবেন যাতে পরীক্ষার হলে যে ভুলটা না হয়। ক্যামব্রিজ 15-9 বই থেকে প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিস যে হচ্ছে ফুল প্যাসেজের যে হচ্ছে প্রবলেমগুলো আছে, এই 15-9তে যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে হচ্ছে যতটা কাটাই গেছে, আপনার পরীক্ষার হলে যাও কনফিডেন্ট থাকবেন। এই ট্রিকগুলো দেখবেন যে এক্সামিনাররা কখনো সরাসরি বলেন না, কিন্তু যারা জানেন তারাই 7.5+ স্কোর করে। এই ট্রিকগুলো যদি আপনি বুঝে যায় পরীক্ষা দেন, তো অনেক কিছু আপনি বুঝতেছেন, অনেক প্রবলেম আপনি স্কিপ করতেছেন, পুরো প্যাসেজ রিডিং করতেছেন না, অনেক ধরনের সমস্যা দেখবেন যে সলভ হয়ে গেছে। তো অবশ্যই চেষ্টা করবেন ট্রিকগুলো ফলো করতে। Yeah, and thank you very much for your time. That is all.